বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাত একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেটি হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগেছে। তো এটি দেশের জন্য একটা বড় দুঃসংবাদ এবং একটা অনিশ্চিত ভবিষ্যৎ ইঙ্গিত করে যে বাংলাদেশের অর্থনৈতিক যে মগজ বা সমগ্র বাংলাদেশের যে মগজ বলতে যেটাকে বোঝায়, ব্রেন বা হেডকোয়ার্টার সেন্টার হলো যে সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ড। তার মানে হলো যে আমাদের ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত এবং সেখানকার গুরুত্বপূর্ণ সব নথি পড়ে গেছে এবং দেশ কয়েক বছরের জন্য আবার পিছিয়ে পড়ল। আপনারা যেটা সামনে দেখতে পাবেন সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ডেভেলপমেন্ট থেমে গেছে এবং একটা দুর্ভিক্ষের পদধ্বনি বাংলাদেশে। আমাদের বাংলাদেশে যেখানে আমাদের জিডিপির হার ছিল 6-7 এরকম, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে সেটি 3-এ নেমে এসেছে। অর্থাৎ আমরা আস্তে আস্তে আমাদের আর্থিক, ব্যবসায়িক, পারিবারিক, সামাজিক যে উন্নতি সেটা ক্রমশ কমে যাচ্ছে। আমাদের অর্থাভাব দেখা দিয়েছে এবং অর্থাভাবের শেষের যে পরিণতি সেটি হচ্ছে কিন্তু দুর্ভিক্ষ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করুন, এটাই আমাদের প্রার্থনা। আর এই আরেকটি বিষয় আপনাদের নজরে আনবো, সেটি হচ্ছে বাংলাদেশে আজকে অসংখ্য মিল কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন বড় বড় শিল্পপতি যারা কারাগারে রয়েছে তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে থেকে যে আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করতাম সেখান থেকে আমাদের বিদ্যুৎ কমে গেছে। এবং এভাবে দেখতে পাবেন যে আগামীতে হয়তো ঢাকা শহরে বিদ্যুৎ আছে আর অন্য জেলাগুলোতে বিদ্যুৎ নাই বা লোডশেডিং। অর্থাৎ ধীরে ধীরে আমরা একটা কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, দেশের যখন এই পরিস্থিতি, তখন আসলে আমাদের পরিবার চালাতে গেলে, সংসার চালাতে গেলে, ইভেন আমাদের ভবিষ্যৎটাকে ভালো করতে গেলে আসলে বিকল্প কর্মসংস্থানের বিকল্প নেই। আর সে কারণেই আমরা অনেকেই দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি বা করছি। এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে বাজার, আমাদের যে শ্রম বাজার রয়েছে, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, জর্ডান, এইসব দেশে কিন্তু আমাদের অসংখ্য শ্রমিক বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। তারা কিন্তু অনেকেই সঠিক বেতন পাচ্ছে না, আবার অনেকে ফ্রি ভিসায় গিয়ে কাজের সন্ধান করছে কিন্তু কাজ পাচ্ছে না। একটা ভয়াবহ পরিস্থিতি। তো সেক্ষেত্রে আমরা যদি অন্তত ইউরোপে যেতে পারি, সেক্ষেত্রে হয়তোবা আমাদের এই অন্তত ব্যক্তি পর্যায়ে যারা অন্তত যেতে পারবেন তাদের আর্থিক যে দুর্দশা বা কষ্ট সেটি হয়তো থাকবে না। এবং দর্শক, আমরা এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বাংলাদেশের অর্থনীতি মূলত অনেকটাই প্রবাসীদের রেমিটেন্সের উপর টিকে আছে। কারণ আমরা যখন একটি পণ্য বিদেশ থেকে আমদানি করি তখন সেটি আমাদেরকে ডলারেই পরিশোধ করতে হয়, আর বিদেশিরা যে টাকাটা আমাদেরকে পাঠায় বা প্রবাসীরা যে টাকাটা বাংলাদেশে পাঠায় সেটি কিন্তু আবার ওই ডলার হয়ে আসে। তখন এই যে আমদানি ব্যয় বা এই এলসি খোলার যে ইস্যুগুলো রয়েছে, বিদেশ থেকে পণ্য আনার যে বিষয়গুলো রয়েছে, সেটি কিন্তু ওই টাকা দিয়ে পরিশোধ করা হয়।
তো যাই হোক, এখন বলতে গেলে এই প্রবাসীরাই দেশের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে, তাদেরকে স্যালুট জানাই। এবং যারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে ইউরোপে, তাদের আমরা স্বাগত জানাচ্ছি ভিসা প্রসেসের মাধ্যমে। আপনারা যদি যান, আমরা চেষ্টা করবো আপনাদেরকে যত দ্রুত সম্ভব ভিসা পাইয়ে আপনাদের নির্দিষ্ট দেশে পৌঁছে দেওয়ার জন্য। দর্শক, আমাদের দেশে পট পরিবর্তন পর 5ই আগস্টে পট পরিবর্তন পর আরেকটি ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আমরা কেউ ভারতে গিয়ে যেতে পারছি না, ভারতের ভিসা পাচ্ছি না। কারণ ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে তার ম্যাক্সিমাম দূতাবাসগুলো রয়েছে ভারতের নয়াদিল্লিতে, যে কারণে ওখান থেকে কিন্তু আমাদের ভিসা প্রসেস করা হতো। কিন্তু বর্ডার বন্ধ করে দেওয়াতে আমরা আর ইন্ডিয়া যেতে পারছি না এবং সেখান থেকে আমাদের ভিসা প্রসেস করতে পারছি না। তো এর মধ্যে একটা সুখবর হলো যে বাংলাদেশে অনেক দেশ, ইউরোপীয় দেশ চলে আসছে অলরেডি, তারা এখানে কনসুলেট সেবা শুরু করছে। তার মধ্যে একটি হচ্ছে যে ক্রোয়েশিয়া, যেটি কিনা কিছুদিনের মধ্যেই তাদের ভিসা কার্যক্রম শুরু করবে। বিশেষ করে ম্যান পাওয়ার সেক্টরে আগামী 15 জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেস চালু হবে। আপনারা জানেন তারা বিএফএস গ্লোবালের মাধ্যমে ঢাকার বনানীর একটি অফিস থেকে কার্যক্রম শুরু করেছে এবং একই সাথে ভিজিট এবং স্টুডেন্ট ভিসার জন্য সুইডেন এম্বাসি 8টি দেশের ভিসা প্রসেস করছে। তো আশা করা যাচ্ছে যে ক্রোয়েশিয়া ছাড়াও অন্যান্য যেসব দেশ রয়েছে, বিশেষ করে স্লোভেনিয়া এবং নরওয়ে বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, পর্তুগাল, পোল্যান্ড, যেসব দেশে আমরা যেতে চাই, বিশেষ করে ইতালি, তারাও ভিসা কার্যক্রম সহজ করবে। তো দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়া। আমরা কিভাবে ক্রোয়েশিয়া যেতে পারি, কারা যেতে পারবেন, সেখানে কি কি কাজ রয়েছে, ওইসব কাজ করলে আপনাদের বেতন ভাতা কি হতে পারে, এরপর ওইসব দেশে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, আপনার ডকুমেন্টস কি লাগবে বা খরচ কি হতে পারে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আজকে ক্রোয়েশিয়া। শুরুতে চলুন দেখে আসি একটা হাইলাইটস ভিডিও, কেমন দেশ এই ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ক্রোয়েশিয়া বলকান অঞ্চলে অবস্থিত। দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া, উত্তরে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর। এর রাজধানী জাগ্রেব। ক্রোয়েশিয়ার আয়তন প্রায় 56,594 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2023 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 40 লাখ। 1991 সালে দেশটি স্বাধীন হয়। ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান, তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত। এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। 2023 সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে। এখানকার জনসাধারণ সহজ, আরামপ্রিয় এবং অতিথিপরায়ণ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলে জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে। পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং উভয়ই পাওয়া যায়। পর্যটন এবং আতিথেয়তা খাত। ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ, যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার, বারটেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন।
এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন। ক্রোয়েশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে, বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে। ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে। কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং, মেশিন অপারেটর এবং ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ। এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপারমার্কেট বা স্টোর কর্মী, পরিচ্ছন্নতা এবং মেইনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে। ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম। এখানে জাহাজ নির্মাণ শ্রমিক, কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রবীণদের জন্য কেয়ার গিভার, হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায়। দর্শক, জেনে আসলাম কি ধরনের কাজ বর্তমানে রয়েছে ক্রোয়েশিয়ায়। এখন আমরা যেটি জানবো যে এ ধরনের কাজ করলে আমাদের বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন? কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে। পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস। সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায়। সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে। তবে পর্যটন, কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে। শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয়। ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে। ক্রোয়েশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে, যেমন কৃষি, ক্লিনিং কিংবা সাধারণ কোনো কারখানার কাজ। অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে। এছাড়া যারা রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন 2000 ইউরোর মতো। অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি। ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন 900 থেকে 1200 ইউরোর মধ্যে। এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভারটাইম। এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা, যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন 4 থেকে 6 ইউরো। সাধারণত কারখানা বা কৃষি ক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত। এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে। কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রাখা হয়। নির্মাণ, কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয়, যেখানে দিনে 1 বা 2 বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে। এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয়। বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায়। ওভারটাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের 20 থেকে 50% বেশি। এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি, প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ। দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয়। সাধারণত জাগ্রেব, ডুব্রোভনিকের মতো শহরে তুলনামূলকভাবে বেশি বেতন পাওয়া যায়। সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো। দর্শক, জেনে আসলাম কত টাকা পাবেন ক্রোয়েশিয়া থেকে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি লাগবে। হ্যাঁ দর্শক, এ বিষয়ে জেনে আসবো আরো একটি প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে? ক্রোয়েশিয়া কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয়, তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে। ক্রোয়েশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট, বৈধ ভিসা এবং পাসপোর্ট, স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ, জন্ম নিবন্ধন, এনআইডি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স। বয়সসীমা হবে 18 থেকে 45। শিক্ষাগত যোগ্যতা হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে আমাদের ক্রোয়েশিয়া আবেদন করার জন্য। এক্ষেত্রে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি আগে লাগবে, কারণ এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং
দিল্লিস্থ যে ক্রোয়েশিয়ান এম্বাসি রয়েছে সেখানে অ্যাটাস্টেড করতে হবে। আর এই কাজটি আমরাই করে দিব, আমাদের DHL এর মাধ্যমে পাঠিয়ে দেবো, সেখানকার এজেন্সি সেটা অ্যাটাস্টেড করে আবার আমাদেরকে পাঠিয়ে দিবে। আর বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানে অ্যাটাস্টেশনটাও আমরাই করে নিব। এরপর আপনার যে অন্যান্য কাগজপত্র, পাসপোর্ট, NID, জন্ম নিবন্ধন, ছবি, এডুকেশনাল সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ম্যারিটাল সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সব কিছু যোগ করে আমরা আবেদন করব বাংলাদেশের অবস্থিত ক্রোয়েশিয়ার যে কনসুলেট অফিস রয়েছে সেখানে। সেখানে যেটি হবে সেটি হচ্ছে আপনার একটা বায়োমেট্রিক হবে এবং আপনার ফিঙ্গারিং হবে এবং একটি ডেট দেওয়া হবে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হলে ইনশাল্লাহ আপনি ভিসা নিয়ে বাংলাদেশ থেকেই পাড়ি জমাতে পারবেন ক্রোয়েশিয়ায়। তো দর্শক, আপনারা যদি ভিসা ব্যবস্থার মাধ্যমে ক্রোয়েশিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, DIT বাজার, ঢাকা। এছাড়াও আমাদের পাশে দেওয়া নাম্বার আপনারা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে ফোন দেবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, কারণ এই সময়টাই আমাদের অফিস খোলা থাকে। সন্ধ্যা 6টার পরে সবারই তো ব্যক্তিগত জীবন রয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় তো ক্লায়েন্ট রাত 12টা, 1টা, 2টা, 3টা, ভোর 4টা, 3, এমনকি 4টা বাজেও, রাত 4টা বাজেও ফোন দেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ 12টার পরে ঘুমিয়ে পড়ে আর আজান দিলে উঠে বা তারপরে তার পারিবারিক জীবনযাপন রয়েছে, অফিসিয়াল একটা সিস্টেম রয়েছে। এখন এটি যদি আপনারা ফলো না করেন তাহলে তো আপনারা কথা বলতে পারবেন না। আপনাদেরকে বুঝতে হবে যে অফিস কতক্ষণ খোলা থাকে আর সেই সময় আপনাদেরকে ফোন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্রোয়েশিয়া যেতে আপনার খরচ কত হতে পারে। দর্শক, ক্রোয়েশিয়া যেতে আপনার টোটাল খরচ হবে 12.5 লাখ টাকা। এর মধ্যে আপনি ফাইলের সাথে দিবেন 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে। ইনকেস যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনাকে পুরো টাকাটি ইনস্টলমেন্ট বেসিসে ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনি যেমন 3 থেকে 4 মাসের মধ্যে টাকা দিয়েছেন ওভাবেই আপনার টাকাটা ফেরত দেওয়া হবে। একসাথে সম্ভব হবে না, কারণ আমাদের এই টাকাটি আমাদের বিজনেস থেকে যাবে, কারণ আপনি যে টাকাটা দিয়েছেন আলটিমেটলি সেটি আগেই খরচ হয়ে গিয়েছে। কারণ বিদেশ থেকে একটা ওয়ার্ক পারমিট আনা বা অন্যান্য কাগজপত্র করা কিন্তু বিনা পয়সায় কেউ করে দিবে না। সুতরাং আমরা এই লসটা মেনে নিচ্ছি এবং সার্ভিস চার্জ কর্তন করছি না। তো এই বিষয়টি আশা করি মাথায় রাখবেন। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুক্রবার বন্ধ থাকে এবং শনি থেকে বৃহস্পতিবারই অফিস খোলা থাকে। তো দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাবো এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি যারা প্রবাসে যাবেন তাদের জন্য সুযোগ করে দিতে এবং কোন কোন দেশে সুযোগ সৃষ্টি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।